তাদের যন্ত্রণার বার্তা নিয়ে একাধিক ডেপুটেশন কর্মসূচি আমরা নিয়েছি। মুখ্যমন্ত্রীর হাজারো প্রতিশ্রুতি আমরা বিভিন্ন জনসভায় দেখেছি এবং 10 লক্ষ কর্মসংস্থান হবে, কখনো বলছেন 5 লক্ষ কর্মসংস্থান হবে, কিন্তু আমরা সেই দীর্ঘ 8 বছর 10 বছর এই তিলোত্তমা রাজপথে দিনের পর দিন যন্ত্রণার মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি। এমন অবস্থায় আমরা পৃথক পৃথক মঞ্চ আমরা আমাদের যন্ত্রণার বার্তা তুলে ধরেছিলাম। কখনো কখনো 10টা মঞ্চ 11টা মঞ্চ মিলেও আমরা কলকাতার রাজপথে একাধিক কর্মসূচি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ভেবেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী হয়তো আমাদের বার্তাটা হয়তো শুনবেন বা সদিচ্ছার সাথে আমাদের এই করুণ আরতি শুনে আমাদের দ্রুত সমস্যার সমাধান করবেন। কিন্তু বিশ্বাস করুন, আজকে এই মানবিক কথাটা বলতে আমাদের দ্বিধা লাগছে। উনি অমানবিক মুখ্যমন্ত্রী। নাহলে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাহাকার, যারা চাকরিজীবী একটা সময় ছিল, আজকে সরকারের সেই সদিচ্ছার অভাবে তাদের চাকরিগুলো চলে গেছে, চোখের সামনে দেখছেন, সেটা তো যন্ত্রণা। কিন্তু আমরা যারা আজও পর্যন্ত এই লড়াই দিয়ে চাকরি পাচ্ছি না, আমাদের কষ্টটাও কিন্তু কোনো অংশে কম নয়। তাই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ যারা আছে, সেই বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, সহযোগী হিসাবে চাকরিজীবী এবং সর্বোপরি যে সমস্ত চাকরি হারা কর্মপ্রার্থী তারাও আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। তাই যৌথ একটা প্ল্যাটফর্ম করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। ক্ষমতাবাজি নয়, এখন যেটাই হবে আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন। আমরা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে 1 বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব এবং সেই কর্মসূচির দিনক্ষণ আজকেই ঘোষণা করব। আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরি হারাও আছেন আমাদের মধ্যে, তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন, সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভাঘরে বৈঠক করুন, আমাদের বার্তা শুনুন, আমাদের যন্ত্রণার কথা শুনুন। এই যতক্ষণ পর্যন্ত এই সুষ্ঠু সমাধান না হচ্ছে, আমরা এই জায়গা থেকে পিছপা হব না। চোখের সামনে 26,000 চাকরি চলে যাওয়ার পর এই বাংলার পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ, এবং সেই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে স্ফুলিঙ্গ ছেটাতে ছেটাতে সেটাতে দামানল হতে পারে এবং 26-এর নির্বাচনে এই রাজ্যের সরকারকে, এই রাজ্যের শাসক দলকে গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারে। সেই সম্ভাবনা যে উজ্জ্বল হচ্ছে, সেই আশঙ্কাটা টের পাচ্ছেন খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্যই 7 তারিখে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাদের চাকরি হারা যারা হয়েছেন তাদেরকে ডেকেছেন। সেখানে গিয়ে কিছু গাল গল্প দেবেন, কিছু পেপ টক দেবেন এবং বোঝানোর চেষ্টা করবেন শাসক সরকার সকলেই তাদের পাশে আছে, কেউ তাদের চাকরি নিতে পারবে না, কেননা ডবল ডবল চাকরি আর ডবল ডবলের বেতন, এই ভাঁওতা তো তিনি দিয়েই রেখেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গবাসীর অবস্থা এখন হয়ে গেছে ওই ন্যাড়ার বেলতলায় যাবার মতো। মানুষ একবার গিয়েই ঠকে, কিন্তু ইতিমধ্যেই 3বার তারা ঠকে বসে আছে। এই বাংলার মানুষ দেখে থেকে এবং ঠকে এই সরকারকে খুব ভালো রকম হাড়ে হাড়ে চিনে নিয়েছে। ডবল ডবল বেতন, ডবল ডবল চাকরি, এইসব জিনিস হবে তার ওই চুটি চাটা আমলাদের জন্য। কিন্তু যারা এই রাজ্যের প্রকৃত অধিবাসী, যারা এই রাজ্যের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারেন, এই রাজ্যের যারা ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, তাদের কপালে কি জুটবে? তাদের কপালে জুটবে দিনের পর দিন ওই ধর্নায় বসে থাকা, তারপর কোনো তোলাবাজ এজেন্টের খপ্পরে পড়া, সেখানে তোলাবাজির পয়সা দেওয়া,
এবং সেই পয়সা দিয়েও হয়তো চাকরি না পাওয়া, আর চাকরি পেলে একসময় তদন্ত হয়ে সেটা দুর্নীতির দায়ে ধরা পড়া এবং সেই চাকরিটা ক্যান্সেল হওয়া। শুধু তাই নয়, যতদিন চাকরি করেছে বেতনটা সুদ সমেত ফেরত দেওয়া। আর তাই এই গালগল্প নেতাজি ইন্ডোরে 7 তারিখে যেটা দিতে চলেছেন মাননীয়া, সেটাকে ভাঁওতাবাজি ছাড়া এই যুবক, এই যুব সমাজ তারা কিন্তু কিচ্ছু মনে করছেন না। ফলে ফলে ওই মিঠে মিঠে কথায় ভুলে থেকে ঘরে বসে থাকলে কপালে অসীম দুর্দশাই অপেক্ষা করছে, আর ভাঁওতাবাজি অপেক্ষা করছে, আর মাসের শেষে 1000 টাকা 1200 টাকার ভাতা ভিক্ষাই অপেক্ষা করছে। এর বাইরে এই সরকার কিছু দিতে পারবে না। তাই তাই যারা বঞ্চিত, অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন, যোগ্য অথচ চাকরি হারিয়ে ফেলেছেন, যাদের প্যানেলে নাম উঠে বসে আছে কিন্তু এই সরকার চাকরি দিচ্ছে না, যাদের যাদের চাকরিটা হওয়ার কথা কিন্তু সেখানে দুর্নীতির দায়ে সেখানে মামলা চলার ফলে চাকরিটাকে আটকে রেখে দিয়েছে, এই দুর্নীতির কাঁটা নাকি সরাতেই পারছে না সরকার, এরকম সমস্ত সংগঠন এক ছাতার তলায় আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে কলকাতা প্রেস ক্লাবে তারা প্রেস কনফারেন্স করে রীতিমতো জানিয়ে দিয়েছে যে 15ই এপ্রিল আগামী 1লা বৈশাখ অবধি তারা এই সরকারকে টাইম দিচ্ছে। সরকারকে তাদেরকে ডাকতে হবে, ডেকে তাদের ব্যথা যন্ত্রণার কথা বুঝতে হবে এবং এর স্থায়ী সমাধানের আশু ব্যবস্থা করতে হবে। যদি সরকার এটা না করেন, যদি মুখ্যমন্ত্রী এটা না করেন, তাহলে ওই দেখুন পিছনে ব্যানারে জল জল করে লেখা আছে 21শে এপ্রিল 2025 নবান্ন অভিযান। হ্যাঁ, এই নবান্ন অভিযানটারই দরকার ছিল, কেননা এই রাজ্যে ভাঁওতাবাজি পলিটিক্স অনেক হয়েছে। এখনো এখনো বলে যাচ্ছে যে দিদির উপর ভরসা রাখুন, সব ঠিক করে দেবে। এখনো দিদিমণি গলাবাজি করে বলে যাচ্ছেন যে আমাদের তো একটু সময় দিল না, আমরা যোগ্য অযোগ্য বাছাই করব। 2016 প্যানেল, এটা 2025, 9টা বছর কি করছিল? আঙুল চুষছিল সরকার। অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন, প্রথম তো তিনি ওই 7,000 ভুয়ো লোককে ধরেছিলেন। সেই অবস্থায় সরকার কি করেছিল? পিছনের দরজা দিয়ে ওই ঘুষ দিয়ে চাকরি পাওয়া লোকগুলোকে আবারও চাকরিতে বহাল রাখার জন্য সুপার নিউমারারি পোস্ট তৈরি করে দিয়েছিল গোটা মন্ত্রিসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে সেখানে দাবি জানিয়েছিল যে নতুন পদ ক্রিয়েট করছি, সেইখানে এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া লোকগুলোকে চাকরি পাইয়ে দেবো। কেননা এদের চাকরি গেলে এরা তো মুখ খুলতে শুরু করবে, এরা বলে দেবে তোলামূলের কোন তোলাবাজ এজেন্টগুলো এদের কাছ থেকে ঠিক কত টাকা তুলেছিল। তারপর সেই তোলাবাজ এজেন্টগুলো ধরা পড়লে তাদেরকে বলতে হবে 25 ভাগ রেখে 75 কোন তাদের ম্যানেজারের কাছে পাঠিয়েছিল, আর সেই ম্যানেজারগুলোকে ধরলে তারা 25 ভাগ রেখে 75 কোন সুপার পাওয়ার একদম সর্বশক্তিমানের কাছে পাঠিয়েছিল। সবকিছু ফাঁস হবে, আর সেটা যদি ফাঁস হয়ে যায় ওই 0 টলারেন্স উইথ করাপশনের বকবকানি বন্ধ হয়ে যাবে, কোমরে দড়ি পরে সব কটাকে তিহার জেলে গড়াগড়ি খেতে হবে। তাই এই 7,000কে বাঁচানোর এত মরিয়া প্রচেষ্টা। এমনকি 7 তারিখে যে মিটিংটা ডাকা হয়েছে, সেই মিটিংয়ে যোগ্য এবং অযোগ্য এই সেগ্রিগেশন করা গেছে। ওই যে 7,000 যারা চিহ্নিত হয়ে গেছে তারা সেদিনকে থাকবে, মুড়ি মিছরির এক দর হয়ে যাবে সেদিনকে? এই প্রশ্নটা তারা তুলে দিতে শুরু করেছেন। অর্থাৎ এই সরকারের কাছ থেকে তারা আর কোনো রকম কোনো এক্সপেকটেশন রাখতে পারছে না। এই সরকার সুষ্ঠু সমাধান করে তাদের চাকরির ব্যবস্থাটা করবে সম্মানজনকভাবে, মাসের শেষে নিজের শ্রমের বিনিময়ে যে বেতন পাওয়া যাবে, এই আস্থাটাই এই সরকারের উপর থেকে উঠে গেছে। তাই এবার আলটিমেটাম দেওয়া হয়েছে 15ই এপ্রিল 1লা বৈশাখের মধ্যেই সরকারকে এর আশু সুষ্ঠু সমাধান করতে হবে। আর যদি করতে না পারে 21শে এপ্রিল নবান্ন অভিযান। হ্যাঁ, নবান্ন অভিযান হলে আবারও মহারানী গ্যাঁট হয়ে বসে থাকবেন এবং নিজের যত পুলিশ ফোর্স আছে ডেকে নিয়ে এসে দুর্গের মতো নবান্নটাকে পাহারা দেওয়া করাবে, কিন্তু ওই নবান্নের ধারে কাছে কাউকে হয়তো পৌঁছতে দেবে না। কিন্তু তা সত্ত্বেও এই নবান্ন অভিযান কেন দরকার আছে? এই বাংলার মানুষ যে জেগে গেছে, এই বাংলার মানুষ যে ভাঁওতাতে আর বিশ্বাস করে না, এই বাংলার মানুষ এই তোষণ নীতিটাকে বিসর্জন দিতে চায় এবং সত্যি সত্যি বাংলার যারা যুবক, যারা যুবতী, যারা বাংলাটাকে গড়বে, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিলে এই সরকারটা, এই শাসকটাকেও যে অন্ধকার দেখানো হবে 26-এর নির্বাচনে, লুটপাটের নির্বাচন করেও আর চতুর্থবারের জন্য বাংলার মানুষকে ঠকাতে পারবে না। এই বার্তাটা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে দেওয়ার দরকার এসে গেছে। আর তাই ওই এখানে ওখানে ধর্ণা, পুলিশের মার খাওয়া, পুলিশ দিয়ে তাদেরকে টানা হেঁচড়া করা, ওই সব দিন শেষ। বার্তা যদি দিতে হয় হেডকোয়ার্টারে বার্তা দাও, নবান্ন অভিযান করো, এই কথাটাই এরা বলতে শুরু করেছেন এবং সেটাই বোধহয় সময়ের ডাক।
আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমি বিজেপির কথা বলবো, কেননা বি টিম সি টিম হয়ে যারা বসে আছে তারা এখনো গিয়ে কোথাও কভার আপ করার চেষ্টা করছে। এখনো একটা গাল গল্প শোনানোর চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে যে ওই 7,000 যাদেরকে বেতন ফেরত দিতে বলা হয়েছে তারাই তো অযোগ্য, বাকি যারা যোগ্য তা সত্ত্বেও কেন তাদের চাকরি নিয়ে নেওয়া হলো। ন্যাকা ষষ্ঠীর দল সব, যোগ্য অযোগ্য তাকে যে বাছাই করা যাচ্ছে না, এবং এই সরকার এই এসএসসি এরা বাছাই করতে দিচ্ছে না, সেই জন্য এই 26,000 মানুষের চাকরি চলে গেল, এদের জীবনগুলো অন্ধকার হয়ে গেল, এদের উপর যারা ডিপেন্ডেন্ট ছিলেন তারা অসহায় হয়ে পড়েছেন, এবং সমস্ত দায়িত্ব শুধুমাত্র সরকারের, শুধুমাত্র মমতা প্রশাসনের, এই কথাটা জোর গলায় বলছেন। আর সুতরাং যদি আঙুলটা মমতা ব্যানার্জির দিকে ওঠে, যেখানে বসে থাকেন, যেখান থেকে রাজপাট চালান 14 তলা থেকে, যেখান থেকে তিনি মনে করেন জমিদার নিজেকে, সেই জায়গার দিকে আঙুল তোলার সময় এসে গেছে। এর আগে ছাত্র সমাজ ডাক দিয়েছিল এবং সেখানে 40-50 হাজার ছাত্র হয়তো ময়দানে নেমেছিল, তাতেই দিদিমণির ঘুম উড়ে গিয়েছিল। সেদিনকে জল কামান থেকে শুরু করে কি না করেছিল। আর এবার কিন্তু বৃহত্তর যুব সমাজ জাগছে, এবং এই যুবদের অনেকেই নিজেদের চাকরি পাওয়ার বয়সটা বোধহয় পেরিয়ে আসছেন সৌজন্যে এই ব্যর্থ অপদার্থ একটা সরকার, একটা প্রশাসন, যারা গায়ের জোরে পুলিশ নিপরিন্দে বিরোধীদের গলা টিপে গণতন্ত্রকে করে এই রাজ্যে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। অথচ এই রাজ্যবাসীকে যে ন্যূনতম জিনিসটা তাদের দেওয়ার কথা ছিল, সেই সরকারি চাকরি, সেই শিল্প, সেই কর্মসংস্থান, সমস্ত কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। রাজ্যবাসীকে কি দিয়েছে শুধুমাত্র ভাতা আর ভিক্ষা। এই দিন বন্ধ করার সময় এসেছে, আর সেটা যদি করতে হয় নবান্ন অভিযান ছাড়া কোনো উপায় নেই, এটা এরা বুঝে গেছেন। আর সেই সময়ের ডাকেই কিন্তু এবার এক ছাতার তলায় এসে সেই কাজটাই তারা করবেন। কি করবেন মমতা প্রশাসন? সত্যি এদের সঙ্গে 15ই এপ্রিলের মধ্যে বসে সুষ্ঠু স্থায়ী সমাধান এবং এর প্রতিকার করতে পারবেন, নাকি 21শে এপ্রিল বাংলা দেখবে ওই 26,000 চাকরি যাওয়ার জন্য যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে আর দাবানলের প্রথম শিখাটা? সময়টা হয়তো ভবিষ্যৎ দেবে, কিন্তু যেভাবে এই যুবদের এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে, প্রতারিত হতে হতে দেওয়ালে পিঠ থেকে দেওয়াল ফুঁড়ে যারা ঢুকে গেছে, এবার এরা এই চরম পন্থাটা, এবার এরা এই চরম হুঁশিয়ারিটা দিতে বোধহয় বাধ্য হলো। এরপরেও কি সরকারের ঘুম ভাঙবে, নাকি এই বাংলায় এইভাবেই দুর্নীতিগ্রস্ত একটা সমাজ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে চাকরি হারা হয়ে জীবন অন্ধকার হয়ে যাওয়া, এটাই ভবিতব্য হয়ে থাকবে? তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।